আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয় দাগে রয়েছে? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিপ্রশ্ন মান 1 করে 1 × 7 = 7। তপনের মেসোমশাই ছিলেন স্কুলের শিক্ষক, ব্যাংকের ম্যানেজার, কলেজের প্রফেসর, একজন প্রকাশক। উত্তর হবে কলেজের প্রফেসর। অশোকে একজন কবিতায় গাছটির রং ছিল সবুজ, গোলাপি, হলুদ, সাদা। গোলাপি। আমাদের ডান পাশে গিরিখাত ধস, সাগর, নদী, ধস। আফ্রিকা হার মানাতে চাইছিল শঙ্কাকে, প্রকৃতিকে, আকাশকে, সমুদ্রকে। শঙ্কাকে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, ফাউন্টেন পেন, রিজার্ভার পেন, পার্কার পেন। তবে রিজার্ভার পেন। লাঠি তোমার দিন ফুরায়েছে, এই কথা বলেছেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন। বঙ্কিমচন্দ্র। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়াপদ, নামপদ, অকারক, বিশেষ্যপদ। উত্তর হবে ক্রিয়াপদ। নিচের কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলে? এ, রে, তে, র। উত্তর হবে এ। লেখক লেখেন নির্ণেক পদটি হল সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, উপবাক্যায়ী কর্তা। উত্তর হবে সমধাতুজ কর্তা। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি প্রতিপ্রশ্ন মান 1 করে 1 × 11 = 11। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপন শুনেছে তার নতুন মেসোমশাই লেখক, তিনি বই লেখেন এবং সেই বই ছাপাও হয়। এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তপন এরূপ মনে করেছিল? তপনের লেখা গল্প তার মেসোমশাই এমনভাবে সংশোধন করেছিলেন যে গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায়নি, তাই দিনটিকে তার দুঃখের দিন বলে মনে হয়েছে। রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ কালো কেন? যুদ্ধে মৃত মানুষের রক্ত জমাট বেঁধে শুকিয়ে গিয়েছিল। জমাট বাঁধা রক্ত সাধারণত কালো হয়ে যায়, তাই রক্তের দাগ কালো ছিল। তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে কবি তুলনা করেছেন? অশোকে একজন কবিতায় যুদ্ধকে কবি রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। শান্ত হলুদ দেবতারা কেমনভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। আমাদের চোখ মুখ ঢাকা। কী কারণে চোখ মুখ ঢাকা? মানুষ যখন পারিপার্শ্বিক বিপর্যয় সম্পর্কে নির্বিকার থাকে তখন বলা হয় তারা উত্তাপহীন জীবনযাপন করে চলেছে। চোখ মুখ ঢাকা বলতে এই নির্বিকার জীবনযাপনকেই বোঝানো হয়েছে। আমাদের মাথায় বোমারু, এই উক্তি কিসের ইঙ্গিত বহন করে? বোমারু হলো যুদ্ধ বিমান, যেখান থেকে মারণ বোমা নিক্ষেপ করে ধ্বংস করা হয় জনপদ। আলোচ্য উক্তিটি যুদ্ধের পরিবেশকে ইঙ্গিতবাহী করে তুলেছে। হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? নিবিড় বনস্পতি ঘেরা আলোহীন স্থানে আফ্রিকা অবস্থান ছিল বলে তাকে ছায়াবৃতা বলা হয়েছে। নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে নির্লজ্জ অমানুষতা নগ্ন করল? ঔপনিবেশিক প্রভুরা মনুষ্যত্বকে পদদলিত করে আফ্রিকার মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। সাম্রাজ্যবাদী অমানুষিক অত্যাচারকে এখানে নির্লজ্জ অমানুষতা বলা হয়েছে। এক সাহেব লিখে গেছেন। সাহেব কি লিখে গেছেন? শ্রীকান্ত তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে জানিয়েছেন, এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি উল্লেখ করো। শ্রীকান্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, লেখক তাঁকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথক হয়ে বসে শব্দবিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে।
যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। অনুস্বর্গযোগে একটি কর্মকারক উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ, কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। গয় দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো, প্রশ্নের মান 3 করে। রত্নের মূল্য জহুরির কাছে, সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্প থেকে এই উদ্ধৃতিটি গৃহীত। তপনের ছোট মেশো বই লিখতেন। তপনের লেখা গল্প ছোট মেশোর হাতে পড়েছিল। জহুরি যেমন কোনটা আসল রত্ন আর কোনটা নয় তা বলতে পারেন, তেমনই একজন লেখক বলতে পারেন কোন লেখা ভালো আর কোন লেখাটা খারাপ। সুতরাং তপনের নতুন লেখাটির গুণমান বিচারের প্রকৃত মানদণ্ড হলো তার লেখক মেসোমশাইয়ের এর মতামত। মন্তব্যটি এই অর্থেই তাৎপর্যমণ্ডিত। পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। কবিতায় বর্ণিত মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে কবি চলে গেলেন বহু দূরে। প্রিয় মানুষটি ফিরে আসবে এই প্রত্যাশায় মেয়েটি অপেক্ষায় রইল অবিচলভাবে। এরপর দিন যায়, মাস যায়, এমনকি বছরও অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু মানুষটি আর ফিরে আসে না। প্রিয়জনের বিরহে মেয়েটির কাছে দিন, সময় আর বছরগুলো অসহ্য মনে হয়। পরপর নেমে আসা পাথর যেমন ভার বাড়ায়, তেমনি অপেক্ষার বছরগুলো সেই মেয়েটিকে ভারাক্রান্ত করে তোলে। প্রিয়জনের বিরহের দীর্ঘকালীনতা এখানে ভারী পাথরের সঙ্গে তুলনীয়। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। সংঘর্ষ তার আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় অগ্রাসী সাম্রাজ্যবাদীদের কায়েমি স্বার্থের কথা বলতে গিয়ে প্রসঙ্গটি অবতারণা করেছেন। যুদ্ধ মানে নারকী হত্যালীলা। যুদ্ধের পর মৃত্যু বিধ্বস্ত জনপদ জুড়ে বিরাজ করতে থাকে মানুষের হাহাকার। যে শিশু আগামী ভবিষ্যতের নাগরিক, যুদ্ধবাজ স্বার্থন্বেষীরা তাদের জীবন নিয়ে রক্তের হোলি খেলে, চারদিকে পড়ে থাকে শিশুদের নিস্পন্দ দেহ। ঘয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দের মধ্যে উত্তর লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, কি অলৌকিক বলার কারণ কি? আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পে কেন্দ্রীয় চরিত্র তপন একটি গল্প লিখেছে। সৌভাগ্যক্রমে তপনের ছোট মাসির বিয়ে হয় একজন অধ্যাপকের সঙ্গে, যিনি ছিলেন লেখক। নতুন মেসোমশাই তপনের গল্পটি পড়েন এবং প্রশংসা করেন। এরপর গল্পটি ছাপিয়ে দেওয়ার জন্য তিনি নিয়ে যান। বেশ কিছুদিন পর তপনের গল্পটি সন্ধ্যাতা নামক পত্রিকায় ছাপা হয়। গল্প ছাপা হওয়ার ঘটনায় তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, তপনের ধারণা ছিল লেখকেরা অন্য কোনো গ্রহের জীব, সাধারণ মানুষদের সঙ্গে তাদের কোনো মিল নেই বললেই চলে, বা কোনো মিল নেই বলেই সে মনে করত। তাই তার লেখক হওয়ার স্বপ্ন নিতান্তই কল্পনা ছাড়া আর কিছু নয়। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। সে বুঝল লেখকরাও তার বাবা কাকার মতো সাধারণ মানুষ। সুতরাং তপনের লেখক হওয়ার আর কোনো বাধা রইল না। তাই লেখা গল্পটি সন্ধ্যাতা পত্রিকায় প্রকাশের জন্য নতুন মেসোমশাই নিয়ে গিয়েছিলেন। কিছুদিন পর মেসোমশাই তাদের বাড়িতে এলে তপন তার হাতে সন্ধ্যাতা পত্রিকাটি দেখতে পান। নিজের লেখা গল্প ছাপা হয়েছে এই ভেবে তপন বিষয়টিকে অলৌকিক বলে মনে করে, কারণ সে কখনো কল্পনা করতে পারেনি তার কাঁচা হাতের লেখা গল্পও কোনো দিন ছাপা হবে। প্রশ্ন, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? সে ছবি বলতে লেখক কোন ছবির কথা বলেছেন? যন্ত্রের ছবি আর শিল্পীর ছবির মধ্যে পার্থক্য কী? সে ছবি বলতে লেখক কম্পিউটারে আঁকা ছবির কথাই বলেছেন। কম্পিউটার একটি যন্ত্র, কারিগরি সহায়তায় সেখানে ছবি আঁকা হয়। সেই ছবির সঙ্গে মনের কোনো সংযোগ নেই। ছবি আঁকা উন্নত শিল্পকর্ম। শিল্পের সঙ্গে শিল্পীর সম্পর্ক অভেদ্য। কম্পিউটারের মন বলে কিছু নেই, তার রেখা নিছক হয় যন্ত্রের আঁকিবুকি। শিল্পী ছবি আঁকেন অনুভূতির রং ও রেখায়, সেখানে মনের মাধুরী মিশে থাকে। শিল্পীর আবেগ এবং মনের গভীরে সযত্ন লালিত চিন্তা। রবীন্দ্রনাথ অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে এঁকে ফেলতেন সাদা কালো ছবি। এই ছবির মধ্যে আছে খেয়ালি আবেগের প্রকাশ, কিন্তু কম্পিউটারে সেই আবেগ অনুভূতির কোনো বালাই নেই। লেখক বলতে চেয়েছেন, মনের জিনিসকে যন্ত্রের সাহায্যে রূপ দিতে গেলে তা কৃত্রিম হয়ে পড়ে। আবেগ ছাড়া শিল্প কখনো জীবন্ত হয় না। ভাব ঘনীভূত হলে শিল্পী তাকে রং তুলির সাহায্যে মন মূর্ত করে তোলেন। তাই কম্পিউটারের ছবি অপেক্ষা শিল্পীর আঁকা ছবি বেশি প্রাণময় হয়ে ওঠে। ইমোদায় রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5।
পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর? উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। অসুখী একজন কবিতায় বর্ণিত অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটির কথা এখানে বলা হয়েছে। এই মেয়েটির মাথায় পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। প্যারা চেঞ্জ করে লিখবে, কবিতার প্রিয় মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন বহু দূরে। কবে তার প্রিয়জন ফিরে আসবে এই আশায় মেয়েটি অপেক্ষা করতে থাকে। সে দেখে তার প্রিয় মানুষটির চলে যাওয়া পথ দিয়ে স্বাভাবিক নিয়মে একটা কুকুর চলে যায়, হেঁটে যায় গির্জার এক না। কই বলতে চেয়েছেন পথে স্বাভাবিক বৈশিষ্ট্য এখানে বজায় থাকে। মেয়েটিও দাঁড়িয়ে রইল প্রতীক্ষার প্রহর গুণে। কেটে গেল একটা সপ্তাহ, তারপর একটা বছর। এবার বৃষ্টিতে ধুয়ে গেল চলে যাওয়া মানুষটির পায়ের দাগ। তার ফিরে আসার অনিশ্চয়তা আরও গভীর হলো রাস্তায় ঘাস জন্মানোর অনুষঙ্গে। বিরহের দিন অসহাহীন। তখন প্রতিটি প্রহরকে মনে হয় এক একটি পাথরের টুকরো। প্রিয়জনের ফিরে আসা দীর্ঘ প্রতীক্ষা মেয়েটির কাছে পরপর পাথরের মতো স্তূপাকৃত বেদনা ভরা হয়ে দেখা দিল। অতিক্রান্ত বছরগুলো তার কাছে মনে হলো অসহনীয়। প্রতিকার বছরগুলিকে ভারযুক্ত পাথরের সঙ্গে তুলনা করে কবি এখানে গভীর ব্যঞ্জনার সৃষ্টি করেছেন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? মানহারা মহাদেশ আফ্রিকাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, আফ্রিকা কবিতায় আমরা আফ্রিকা মহাদেশের যন্ত্রণায় সমব্যথী এক কবির স্বর শুনতে পাই। কবিতার প্রথম স্তবকে রবীন্দ্রনাথ আফ্রিকার ভৌগোলিক বৈশিষ্ট্যের কাব্যিক বর্ণনা দিয়েছেন। কবিতার দ্বিতীয় স্তবক যেখান থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত হয়েছে সেখানে রয়েছে আফ্রিকার এক যন্ত্রণাময় ইতিহাসের উপস্থাপন। স্তবকের গোড়াতেই নিছক ভৌগোলিক কারণেই যে আস্ত মহাদেশটি অনেক কাল অবধি বহিঃপৃথিবীর চোখের আড়ালে ছিল সেই কথাটি কবি জানিয়েছেন। আবার কেবল ভূগোল নয়, উপেক্ষাও ছিল আফ্রিকার অন্তরালে রয়ে যাওয়া একটি কারণ। কিন্তু বহির্বিশ্বের তথাকথিত সভ্য মানুষের দল নিজেদের বর্বরতার প্রকাশ ঘটিয়ে যখন উপনিবেশ স্থাপনের নেশায় আফ্রিকা ও তার আদিম জনগণকে কারারুদ্ধ করল, শেকল দিয়ে বেঁধে দাসে পরিণত করে তাদের বন্দি করে নিয়ে গেল, তখন এতদিন ধরে প্রকৃতির আবডালে বা অবডালে দুর্গমের অন্তরালে তৈরি হওয়া একটা গোটা জাতীয় সভ্যতার গায়ে এক লোহমান যেন স্থায়ী দাগ লেগে গেল। কোনোভাবেই সে চিহ্ন মুছে যাওয়া নয়। এই চিহ্ন, এই দাগ শুধুই স্মারক নয়, তা জন্ম দিয়ে গেল ক্ষতেরও। সেই ক্ষত বিঁধে থাকবে আফ্রিকার ইতিহাসের বুকে চিরকাল। আলোচ্য পংক্তিতে এভাবে মানবতাবাদী কবি রবীন্দ্রনাথের ক্রোধ, হতাশা ও যন্ত্রণা মিলিতভাবে ধ্বনিত হয়েছে, মূর্ত হয়েছে তার মানবিক কণ্ঠস্বর। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় ভাববস্তুকে অনুসরণ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে দেখে নাও, পরপর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটার। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো, যে কোনো একটি প্রশ্নের মান 5। বারুণীর গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। বারুণী হলো হিন্দু ধর্মের এক ধর্মীয় উৎসব, যেদিন গঙ্গায় পুজো দিয়ে কাঁচা আম বিসর্জন দেওয়া হয়। এমনই একদিন গঙ্গার ঘাটের দৃশ্য দিয়ে কোনি উপন্যাস শুরু হয়। উপন্যাসের শুরুতেই আমরা দেখি গঙ্গার ঘাট ভিড়ে থই থই। বয়স্করা গঙ্গায় ডুব দিয়ে কাঁচা আম বিসর্জন দিচ্ছে। ছোট ছেলেরা আম দেখলে হুড়হুড়ি করে জলে নেমে তা সংগ্রহ করছে এবং প্রথমে আম প্যান্টের পকেটেও পরে পকেট ভরে গেলে ঘাটে কোথাও রেখে আসছে। সেই আম পরে কম দামে বাজারে বিক্রি করবে। স্নান করে মানুষজন কাদা মারিয়ে ঘাটে উঠে আসতে বিরক্ত বোধ করছেন। তারপর অনেকে ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যায়। তারা পয়সা দিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখা সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। রাস্তার পাশে বসে থাকে ভিখারির দল। অনেকে দুধারে ছোট ছোট দেবদেবীর দুয়ারে ও শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দেয়। এরপর আশেপাশে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলি দেখতে দেখতে তারা বাড়ির দিকে এগোন। রাস্তায় বাজার থেকে ওল, থোড় অথবা কমলালেবু কিনতে পারেন। রোদে গরম থেকে ওঠা রাস্তায় খালি পা ফেলে তাড়াতাড়ি তারা বাড়ির দিকে পা বাড়ান। আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।
বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? উত্তর দেখে নাও। 2 + 3 = 5। 6 দাগের চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। বঙ্গানুবাদ দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে, যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু, এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলে। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। 2025 সালে যেরকম তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 80 থেকে 90% আমাদের সাজেশন অনুযায়ী কমন এসছে, আশা করা যায় 2026-এর মাধ্যমিক পরীক্ষাও কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই 80 থেকে 90% তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো তোমরা ফলো রাখবে।